দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা নিয়মিতভাবে দেশের এবং দেশের বাইরের স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার নানা বিষয় নিয়ে, নানা আঙ্গিক নিয়ে কথা বলি। আপনারা আরও জানেন আমরা একটি বৈশ্বিক মহামারী বা অতিমারির মারণকাল অতিক্রম করছি এবং এই অতিমারির বিরুদ্ধে অন্যতম ব্রহ্মাস্ত্র হতে পারে ভ্যাকসিন বা টিকা। কাজে আমরা আজকে কথা বলবো টিকা নিয়ে, ভ্যাকসিন সমাচার, বিজ্ঞান ও বাস্তবতা। বিজ্ঞান কি বলে, আর সেই বিজ্ঞানকে আমরা বাস্তবায়ন করতে গেলে কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন আমরা হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেখান থেকে উত্তরণের পথ আবিষ্কার করার চেষ্টা করব। সাথে আছি আমি ডক্টর তৌফিক জোয়ারদার, আমি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আমার সাথে আজকে দুজন অতিথি যুক্ত হয়েছেন দেশের বাইরে থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ডক্টর রিজওয়ান ওয়াহিদ, ইমিউনোলজিস্ট, সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সাথে ক্যাম্বোডিয়া থেকে যুক্ত হয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার, তিনি সিনিয়র হেলথ স্পেশালিস্ট, বিশ্ব ব্যাংক, ক্যাম্বোডিয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আশা করি আপনারা দুজন ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ভ্যাকসিন নিয়ে, এবং আপনারা দুজনই ভ্যাকসিন নিয়ে অনেক কাজ করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আমি প্রথমে ডক্টর রেজওয়ানুল ওয়াহিদ, আমি আপনার কাছে যেতে চাচ্ছি। ভ্যাকসিনের কার্যকারিতা বা এফিকেসি নিয়ে আমরা অনেক কথা শুনি, যে এই একটি ভ্যাকসিন কার্যকর, কতটুকু কার্যকর, এরকম প্রশ্ন কিন্তু উঠে আসে। তো এই কার্যকর বলতে আসলে কি বোঝায়, মানে কোন বিষয়টিকে আমরা কার্যকর বলবো বা অকার্যকর বলবো? আর দ্বিতীয়ত এর সাথেই সংশ্লিষ্ট একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে অনেকেই এখন কিন্তু, যেহেতু এখন আমাদের দেশে নানা রকম ভ্যাকসিন এসেছে, আমি নিজেও এরকম প্রশ্ন পাচ্ছি যে কোন ভ্যাকসিনটি নিব। হ্যাঁ, মানে এটা কি আসলে এরকম প্রশ্ন করা খুব বেশি বিজ্ঞানসম্মত বা যুক্তিসঙ্গত কিনা, একটু যদি বলেন। প্রথমে বলি, ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আসবার সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের সাথে একজন খুব বড় বিশেষজ্ঞ আছেন, উনি ভ্যাকসিন নিয়ে পরে হয়তো আরো বিস্তৃত কথা বলবেন। তো আমি খুব টেকনিক্যাল দিক থেকে একটা জিনিস বলি, যে এফিকেসি এবং এফেক্টিভনেস অফ এ ভ্যাকসিন। আমরা যারা ল্যাবে কাজ করি বা আমরা যখন একটা ভ্যাকসিন বানাই, প্রথমে আমরা এফিকেসিটা বলি যে একটা কন্ট্রোল স্টাডির মাধ্যমে, একটা ফেজ 3 ট্রায়াল হলো, সেখানে আমার কন্ট্রোল স্টাডিতে এক দল ভ্যাকসিন পেয়েছে, আরেক দল ভ্যাকসিন পায়নি, কাদের মধ্যে কতটুকু রোগ সংক্রমণ হয়েছে, সেটার থেকে আমরা একটা নির্ধারণ করি যে ভ্যাকসিনটা যারা ভ্যাকসিন নেয়নি তাদের চাইতে কতটুকু রিস্কটা আমাকে কমাতে পেরেছে। অর্থাৎ আমি ভ্যাকসিন না নিলে যদি আমার 100 ভাগ হবার সুযোগ থাকে অথবা সম্ভাবনা থাকে, ভ্যাকসিন নিলে দেখা যাচ্ছে আমার 80 ভাগ রিস্কটা কমে আসছে, এবং এই রিস্কটা কমে আসাকেই আমরা বলি এফিকেসি। আর এফেক্টিভনেসটা হচ্ছে যে জনপদে ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দেখছি যে কতজনের অসুখ হচ্ছে, কতজনের অসুখ হচ্ছে না। সুতরাং ভ্যাকসিন এফিকেসির মূল তথ্যটাই হচ্ছে যে ভ্যাকসিন নেবার পরে আপনার মধ্যে কতজনের মধ্যে সিমটোমেটিক ডিজিজ হলো। তো সিমটোমেটিক ডিজিজ হলে এই যে ভ্যাকসিন যারা হয়েছে 70% এফিকেসি, মানে 70% প্রোটেকশন পেয়েছে সিমটোমেটিক ডিজিজ থেকে। এটা অনেক সময় কম মনে হয়, যে 90% বা 100%-এর চাইতে 70% একটা ভ্যাকসিন এফিকেসি, সেটা বলে খারাপ। তো তখন আমরা যদি আরেকটু ডিপে যাই এবং আরেকটু বিশ্লেষণ করি, সেটা হচ্ছে যে ভ্যাকসিন নেবার পর আপনার যদি সিমটম হয়, তাহলে আপনার এটার ভয়াবহতা কমে আসছে ভ্যাকসিনের কারণে। সেটাই হচ্ছে আরেকটা ব্যাপার, যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে সিভিয়ার ডিজিজ একেবারেই হচ্ছে না অথবা কম হচ্ছে। তারপরে আমরা দেখি যে এই ভ্যাকসিন নেবার পরে আপনার হাসপাতালে যেতে হচ্ছে কত পার্সেন্ট ভ্যাকসিন নিতে, সেটাও দেখছি যে অনেক কমে আসছে। এবং এরপরে যেটা এখন পর্যন্ত দেখা দিয়েছে, যে ভ্যাকসিন প্রাপ্ত যে খুব অল্প কয়েকজন যারা মারা গিয়েছেন, তারা 65 এন্ড ওল্ডার, এবং তাদের আগের থেকেই প্রচুর রোগ বালাই ছিল। মোদ্দা কথা হচ্ছে যে ভ্যাকসিন যতটুকু এফেক্টিভ হোক না কেন, সবগুলো ভ্যাকসিন একটি ব্যাপারে প্রায় 90% বেশি এফিকেসি যেটা দেখিয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে সিভিয়ার ডিজিজ থেকে রক্ষা করছে, আপনাকে হাসপাতালে যাওয়ার থেকে হয়তো সুযোগ, আপনার যাওয়ার সম্ভাবনাটা কমিয়ে দিচ্ছে, এবং মৃত্যু হার অসম্ভবভাবে আপনাকে সুরক্ষা করছে। তো সেদিক থেকে যে পরের প্রশ্নটি যেটা আপনি করেছেন আমাকে, কোন ভ্যাকসিন নিব, আমি বলবো যে ভ্যাকসিনই আপনি এই মুহূর্তে হাতের কাছে পান সেটি না। অনেক ধন্যবাদ ডক্টর রিজওয়ানুল ওয়াহিদ। আমি একটু ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে যেতে চাচ্ছি। ডক্টর জিয়া হায়দার, আপনি তো আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন, বিশেষ করে বিশ্ব ব্যাংকের আপনি
একজন সিনিয়র অফিসিয়াল হিসেবে কাজ করছেন দেশের বাইরে, কাজে বিশ্বের বিভিন্ন দেশের একটা গ্লোবাল চিত্র কিন্তু আপনার কাছে আছে। সেই জন্য জানতে চাচ্ছি যে ভ্যাকসিনের বাংলাদেশের অবস্থা আমরা কিছুটা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে আমরা কথা বলবো আপনার সাথে, যেহেতু দীর্ঘদিন আপনি বাংলাদেশেও কাজ করেছেন। কিন্তু বিশ্বের চিত্রটি, গ্লোবাল পিকচারটা কি ভ্যাকসিন এবং ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের, সেটা যদি আমাদেরকে একটু বলেন। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক জোয়ারদার, এবং আমি এর সাথে চ্যানেল 24-কেও ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো আমরা জানি যে এই আজ থেকে প্রায় 1.5 বছর একটু বেশি আগে থেকে কোভিড-19 পৃথিবীকে আঘাত করেছে, এবং আমাদের আসলে জীবনযাত্রা, আমাদের লাইভলিহুড সবকিছুকেই আসলে পর্যদস্ত করেছে। কিন্তু সব খারাপের মধ্যে যে ভালো ব্যাপারটা আমরা দেখি সেটা হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে বিজ্ঞানীদের কোলাবোরেশন, আন্তর্জাতিক সংস্থা, দেশগুলোর ইনভেস্টমেন্ট এবং তাদের ডেডিকেশনের জন্য আসলে কোভিড ভ্যাকসিন খুব স্বল্পতম সময়ের মধ্যে ভ্যাকসিনের তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন রকম ট্রায়ালের পরে এটাকে বাজারজাত করা হয়েছে। আমার মনে হয় যে মোট সময় লেগেছে 7 থেকে 8 মাস। এটা আমার মনে হয় যে পাবলিক হেলথ হিস্ট্রিতে এটা স্বর্ণাক্ষরে অবশ্যই লেখা থাকে। এটাই প্রথমে আমি বলতে চেয়েছি। তারপর এখন যদি আমরা ভ্যাকসিনের চিত্রটা দেখি, ভ্যাকসিনেশন কার্যক্রম পৃথিবীব্যাপী শুরু হয়েছে আসলে মূলত আমি বলবো যে জানুয়ারি মাস থেকে, এই বছরের জানুয়ারি মাস থেকে মূলত শুরু হয়েছে। এই পর্যন্ত পৃথিবীর প্রায় 1.2 বিলিয়ন পপুলেশন, তারা 2 ডোজ ভ্যাকসিন পেয়েছে, বা আমরা বলবো ফুললি ভ্যাকসিনেটেড। কারণ 2-1টা ভ্যাকসিন আছে সিঙ্গেল ডোজ যেমন জনসন এন্ড জনসন সিঙ্গেল ডোজ দিলেই হয়। 1.52 বিলিয়ন মানে 15.5 or 16% of the total global population they are under fully vaccination. এর মধ্যে সবচেয়ে ভ্যাকসিনেশনে যারা মোটামুটি ভালো করেছে, আমি বলবো যে ইউএসএ, যেহেতু মৃত্যুর হার সবচেয়ে বেশি, পুরো পৃথিবীতে 42 লক্ষ মানুষ আসলে কোভিডে মারা গিয়েছে, তার মধ্যে ইউএসএতেই 31 লাখ। ইউএসএতে ভ্যাকসিনেশন মোটামুটি 50% জনগণকে তারা ভ্যাকসিনেশনের আওতায় আনতে পেরেছে, 2 ডোজ ভ্যাকসিন পেয়েছে। কিন্তু ভারতের দিকে তাকাই, ইন কন্ট্রাস্ট, ভারতেও অনেক মানুষ মারা গিয়েছে, ইউএসএর পরেই আসলে ভারত। সেখানে মাত্র 8% জনসংখ্যাকে তারা 2টো ডোজ ভ্যাকসিন দিতে পেরেছে। কিন্তু এগুলোর সাথে তুলনা করলে বাংলাদেশের অবস্থাটা আরো আসলে খারাপ। আমি বাংলাদেশের চিত্র দেখছিলাম, বাংলাদেশে এই পর্যন্ত ভ্যাকসিন 2 ডোজ ভ্যাকসিন পেয়েছে মাত্র অ্যারাউন্ড 3% পপুলেশন, যেটা আমাদের বাংলাদেশের যে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান, তাদের টার্গেট মনে হয় 80% অফ দ্য টোটাল পপুলেশন, সেখান থেকে অনেক অনেক পিছিয়ে আছে। কারণ 80% পপুলেশনকে কভার করার কথা ছিল আসলে এই বছরের শেষের মধ্যে, কিন্তু আমার মনে হয় না যে এই টার্গেটটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের চিত্র নিয়ে আপনার কাছে আবারও ফিরে আসব, তার আগে আমি একটু ডক্টর রেজওয়ান ওয়াহিদের কাছে আরেকবার একটু যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে টিকা নেওয়ার সাথে আরেকটা প্রশ্ন যেটা চলে আসছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের নতুন নতুন স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট আসছে আমাদের দেশে, বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে প্রচুর কথা হচ্ছে। তো যেই ভ্যাকসিনগুলো আমাদের দেশে প্রচলিত আছে বা বিশ্বে প্রচলিত আছে, সেগুলোর ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কতটুকু সুরক্ষা দিতে পারে, এবং আমাদের ভ্যাকসিনগুলোকে এমনভাবে টুইক করার কোনো সুযোগ আছে কিনা যেটা নতুন ভ্যারিয়েন্ট, কারণ ডেল্টার পরেও ভ্যারিয়েন্ট আসতে পারে, সেগুলোর বিরুদ্ধে কাজ করতে পারে, এরকম কোনো ব্যবস্থা কি আপনি দেখেন? হ্যাঁ, দুটো জিনিস এখানে আমি বলি যে এমন যে ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে যে এফিকাসি অফ দ্য কনভিভেন্ট ভ্যাকসিন, সেটা ইংল্যান্ডে একটি স্টাডি হয়েছে। তো সেখানে তারা ফাইজারের যে ভ্যাকসিন এবং অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন আছে, সেটা নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি করে তারা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা প্রবন্ধ কিছুদিন আগে সায়েন্টিফিক জার্নাল পাবলিশ হয়েছে। সেটা থেকে আমি সংখ্যাগুলো আমি খুব পারফেক্টলি না বললেও আমি যেটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু আমার স্মৃতিতে আছে, সেটি হচ্ছে যে সিঙ্গেল ডোজ ইজ নট প্রোটেক্টিং এনাফ। সিঙ্গেল ডোজে 30 to 47% প্রোটেকশন ইভেন এগেনস্ট দ্য আলফা ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে আদি ভ্যারিয়েন্টে যেটার এগেনস্টে তারা করেছে, সেটা তো সিঙ্গেল ডোজে ফাইজার এবং অ্যাস্ট্রাজেনিকা দুটার ভ্যাকসিনেরই এফিকাসি 37 to 47%। তার মানে আমার 1 ডোজ নিলে কোনো কাজ হচ্ছে না। যারা 1 ডোজ নিয়েছেন তাদেরকে অপেক্ষা করে সময় মতো সেকেন্ড ডোজ নেওয়ার 15 দিন পরে, ওয়েন ইউ আর ফুললি ভ্যাকসিনেটেড, যাকে আমরা বলি ফুললি ভ্যাকসিনেটেড, সেখানে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে প্রায় 70%
80% এন্ড অ্যাবাভ অ্যাস্ট্রাজেনিকার প্রোটেকশন দেখানো হচ্ছে এবং 80% এন্ড অ্যাবাভ ফাইজারের প্রোটেকশন দেখানো হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে 70 এবং 80% যাই বলেন এবং অন্য ভ্যাকসিনের যদি 60% এর প্রোটেকশন দেখায়, যেটি আমি আগে বলেছি, এদের মধ্যে একটি জিনিসের ভীষণ মিল, সেটি হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া থাকলে, ফুললি ভ্যাকসিনেটেড থাকলে আপনার সিভিয়ার ডিজিজ হবার সম্ভাবনা 90 ভাগের চাইতেও বেশি। এবং সেটা ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও প্রযোজ্য বলতে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও এবং ফাইজার এবং সবার। সুতরাং ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে ব্রেক থ্রু ইনফেকশন বেশি হচ্ছে, কিন্তু আপনি যদি ভ্যাকসিনেটেড থাকেন তখন আপনাকে সিভিয়ার ডিজিজ হবার সম্ভাবনাটি অনেক কম থাকে। সুতরাং ব্রেক থ্রু ইনফেকশন হচ্ছে এটা কি অ্যাস্ট্রাজেনেকার কারণে, অন্য ভ্যাকসিনের কারণে, কিন্তু যে বেনিফিটটা আমরা পাচ্ছি যে হাসপাতালে যাওয়া, সিভিয়ার ডিজিজ হওয়া, মৃত্যু মুখে পতিত হওয়া, হ্যাঁ, এর সম্ভাবনাটি ভ্যাকসিন এখনো যথেষ্ট আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে সেই অর্থে, সেই এফেক্টিভ অর্থে। তার মানে এটা একটা আমাদের জন্য আশার কথা যে অনেকেই বলছেন যে নতুন ভ্যারিয়েন্ট আসছে, এই ভ্যাকসিন নিয়ে কি হবে। দেখা যাচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট বা নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভ্যাকসিনগুলো কিন্তু কাজ করছে। আমি একটু ডক্টর জিয়া আপনার কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে আমাদের দেশের ব্যবস্থাপনাগত কিছু ত্রুটির একটা সূক্ষ্ম ইঙ্গিত আমরা পাচ্ছিলাম আপনার কথায়। তো সেটা সূত্র ধরে বলতে চাই যে একটা ভ্যাকসিন যখন আমরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করি বা রোল আউট করি, ঠিক তখন আমাদের আসলে কি করণীয়? মানে এটা কি শুধুমাত্র একটা ভ্যাকসিন আসলো, আমি জাস্ট এটা টেকনিক্যাল সাইডটা মেনটেন করে ভ্যাকসিনটা মাঠে নামিয়ে দিলেই হবে, নাকি এর আগে আমাদের প্রস্তুতির আরও কিছু বিষয়াদি আছে যেটা আমাদের মাথায় রাখা দরকার? ধন্যবাদ ডক্টর তৌফিক। আমি প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন এই দুইটা ভিন্ন জিনিস। ভ্যাকসিন হলো শুধুমাত্র ভ্যাকসিন প্রোডাক্ট, অ্যাজ এ প্রোডাক্ট এটাকে নিয়ে আসা, এবং এটা তো বিভিন্নভাবেই আমাদের দেশেও এসেছে। একটা হলো গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের চুক্তির মাধ্যমে এসেছে, এটা ডোনেশনের মাধ্যমে এসেছে। কোভ্যাক্স একটা গ্লোবাল ফ্যাসিলিটি, যেটা গাভি, WHO এবং একটা প্রাইভেট এন্টিটি, তারা মিলে কোভ্যাক্স করেছে, কোভ্যাক্সের মাধ্যমেও পেয়েছে। এবং কোভ্যাক্স আলটিমেটলি বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকেই 20% পপুলেশনের যে 20% যে প্রয়োজন, চাহিদা, এইটা কোভ্যাক্স সাপ্লাই করবে। কিন্তু বাংলাদেশের যেটা আমি বলবো যে ভালো সাইড, যেটা সুবিধা, সেটা বাংলাদেশ আসলে এই কোভিড ভ্যাকসিনেশন তারা বিল করছে ইপিআই এর উপরে। বাংলাদেশের যে এক্সিস্টিং এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এইটা পৃথিবীব্যাপী অত্যন্ত সমাদৃত কিন্তু একটা প্রোগ্রাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইপিআই এর নেটওয়ার্ক আছে, কোল্ড চেইন আছে, হ্যাঁ, একেবারে উপজেলা এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত কোল্ড চেইন আছে। তো বাংলাদেশ এটার উপরে বিল করছে। এখন কোভিডের জন্য যেটা খুব স্পেশাল একটা ব্যাপার, সেটা হলো ইপিআই প্রোগ্রামটা সাধারণত ছোট বাচ্চা, শিশু এবং গর্ভবতী বা স্তন্যপায়ী মায়ের জন্য, কিন্তু কোভিড ভ্যাকসিনেশন হলো এখন বাংলাদেশ সরকারের যে পলিসি, 25 বছর বা তার উপরের বয়সের যত পুরুষ এবং মহিলা আছে সবার জন্য কোভিড ভ্যাকসিন। এবং কোভিডটা একটা অনগোয়িং প্যান্ডেমিক, মানুষ ভীত সন্ত্রস্ত, হ্যাঁ, মানুষের মধ্যে অনেক মিথ কাজ করে, অনেক দূরভিসন দিয়ে অনেক কিছু তারা অবিশ্বাস কাজ করে। তো এই ধরনের একটা ভ্যাকসিনেশন প্রোগ্রামকে জনগণের কাছে নিয়ে যাওয়া, এটা খুবই দুরূহ ব্যাপার। কিন্তু আমি তার মধ্যে যেটা আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার প্রথম থেকেই কোভিড ট্রিটমেন্টে রাজনৈতিক সংকল্প হয়তো সরকারের আছে, কিন্তু বাস্তবায়নে অনেক ত্রুটি বিচ্যুতি কিন্তু আমরা প্রথম থেকেই লক্ষ্য করি। কোভিডের ম্যানেজমেন্টে, কোভিডের প্রিভেনশনে, সবকিছুতে আমরা অনেক ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করছি। এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও এই ধরনের ত্রুটি বিচ্যুতি আমরা কিছুটা লক্ষ্য করছি। যেমন একটা এই ধরনের ভ্যাকসিন ডিপ্লয় করতে হলে যেটা করতে হবে প্রথমেই, সেটা দেখতে হবে যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন পুরো সিস্টেমটা ঠিক আছে কিনা। এখানে কোল্ড চেইনের ব্যাপার আছে এবং অনেক বেশি স্টক, অনেক বেশি ভ্যাকসিন ভলিউম আসে এবং সেটাকে নেওয়ার মতো ব্যবস্থা আছে কিনা, এই ভলিউমকে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কিনা, এইটাকে প্রথমে ঠিক করতে হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট হলো যে স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ, কারণ কোভিড সংক্রামক ব্যাধি, এই ব্যাধিতে সমস্ত দেশ জর্জরিত, মানুষ ভীত সন্ত্রস্ত। এর মধ্যে স্বাস্থ্যকর্মীরা কি ইনফেকশন কন্ট্রোল, প্রিভেনশন, এটার উপরে সঠিক তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিনা, ভ্যাকসিন বিভিন্ন ফর্মে আসছে, কোনটা সিঙ্গেল ভায়াল, কোনটা 10 জনের ডোজ একটা ভায়ালের মধ্যে, হ্যাঁ, এই 10 জনের ডোজ যদি ভাঙে, এইটা কিভাবে তারা দিবে, এটা কিভাবে সংরক্ষণ করবে, হ্যাঁ, অনেক ট্রেনিং এর খুঁটিনাটি ব্যাপার আছে। তারা হাইজিন কিভাবে মেনটেন করবে। তো দক্ষ জনশক্তিকে, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়ানো একটা
বড় ধরনের কাজ। এবং সবচেয়ে যেটা বড় কাজ সেটা হলো জনগণের বিশ্বাস স্থাপন করা। অর্থাৎ যোগাযোগ, কারণ এখানে গণযোগাযোগের বিষয়টি আপনি বলতে যাচ্ছেন। গণযোগাযোগ যেটা, হ্যাঁ, হ্যাঁ, একটা মাস কমিউনিকেশন, জি, ওই মাস কমিউনিকেশন করার জন্য হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো যে পলিটিশিয়ান যারা আছেন, যারা লোকাল গভর্নমেন্ট অথরিটি আছে, অর্থাৎ জনগণের সম্পৃক্ততা। লোকাল গভর্নমেন্ট বডি আছে, আচ্ছা, তাদেরকে আমি সম্পৃক্ত করা। ডক্টর জিয়া, আমি আপনাকে একটু থামিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমাদের অনুষ্ঠানের একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরেকটু কথা বলবো ব্রেকের পরে এসে। দর্শক, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেল। বিরতির পরেও আমাদের সাথেই থাকবেন আশা করছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন তথা আমাদের অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ভ্যাকসিন বিষয়ে। আমরা এখন আমাদের অতিথি ডক্টর রেজওয়ানুল ওয়াহিদ, ওনার কাছে জানতে চাইব যে আমাদের যে ভ্যাকসিনগুলো আছে, অনেকেই প্রশ্ন করছে ভ্যাকসিন নিয়ে কী হবে, ভ্যাকসিন কিছুদিন পরে তো এটা আর কার্যকর থাকবে না। আসলে এটাকে আপনি কিভাবে দেখেন যে ভ্যাকসিন কতদিন কার্যকর আসলে থাকবে বলে মনে হয়, বা আমরা কতটুকু জানি এই বিষয়ে? আসলে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা যারা বিজ্ঞানী আছি, চিকিৎসা বিজ্ঞানী আছি, এবং যারা আপনারা যারা আছেন, আমরা তথ্য নির্ভরতার উপর নির্ভর করে কথাগুলো বলতে হয়। অর্থাৎ আমরা যা পাচ্ছি, তথ্য আসছে, সেটার থেকে আমাদের বলতে হয়। একটি ভ্যাকসিন কতদিন কাজ করবে এটা লংজিটিউডাল স্টাডির থেকে বলা যায়। অর্থাৎ 6 মাস পরে যে স্টাডিটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 6 মাস পর্যন্ত ভ্যাকসিনটি কার্যকর আছে, এবং অ্যান্টিবডি টাইটার যেটা আছে মনে করা হয় সেটা যথেষ্ট পরিমাণে আছে বলে আমাদের ধারণা। সুতরাং আমরা ধারণা করতে পারি 6 মাসের মধ্যে আপনাকে আর বুস্টার নেবার দরকার নেই। এরপরে 9 মাস, এক বছর করে আমরা একটা কন্টিনিউইং প্রসেসে আছি। আমরা একটা অবজার্ভ করছি কখন ব্রেক থ্রু ইনফেকশন বেশি হচ্ছে অথবা সুরক্ষা বলয়টি ভেঙে পড়ছে। সুতরাং এখন পর্যন্ত নিশ্চিন্ত আমরা মনে করছি যে বুস্টার ডোজ এখন নেবার দরকার নেই। কারণ আরেকটা জিনিস, আমরা এটা একটু একাডেমিক ডিসকাশন হয়ে যায়। আমরা সবসময় মনে করি যে অ্যান্টিবডি টাইটার, যেটা আমরা সাধারণভাবে বলি অ্যান্টিবডি টাইটার যে নেমে যাচ্ছে তার মানে সুরক্ষা বলয় নেমে যাচ্ছে। আসলে প্রপোর্শনেটলি ব্যাপারটা ঠিক না। যে অ্যান্টিবডি টাইটার কমতে থাকলেও যদি সে যতটুকু আছে ততটুকু যদি আপনার জন্য যথেষ্ট হয়, সেটি প্রতিরক্ষার জন্য যথেষ্ট। সুতরাং যে ডিকে কার্ভ আছে সেটা আমরা অবজারভেশনে আছে কখন কমে। সুতরাং আমি এই মুহূর্তে কেউ বলছে না যে বুস্টার ডোজ নিতে হবে। তবে হ্যাঁ, যে প্রসঙ্গটি এখানে যেটা এসছে সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইংল্যান্ডে যেটা আমরা সবসময় যেটা দেখি যে 65 বছরের ঊর্ধ্বে যারা আছেন, শুধু কোভিড ভ্যাকসিন না, যে কোনো ভ্যাকসিনের ব্যাপারে আমরা তাকে ইমিউনোসেন্স বলি, তাদের মোটামুটি ভাবে অ্যান্টিবডি টাইটার তাড়াতাড়ি যায় বয়সের কারণে, কারণ আমাদের ইমিউন সিস্টেম এক্সস্টেড থাকে সেই বয়সে। তাদের ব্যাপারে চিন্তা করা হচ্ছে যে তাদেরকে সুরক্ষা দেবার জন্য এটা কি চিন্তা করা যায় কি যায় না। ফাইজারও তাই বলেছে, ফাইজার সবাইকে বুস্টার নিতে বলে। সুতরাং এই ব্যাপারগুলো নিয়ে আমাদের এখন যেটা করা উচিত, যেটা ডক্টর জিয়া খুব সুন্দরভাবে বললেন, যে ইট ইজ এ মিরাকল যে আমরা যে 9 মাসে একটা ভ্যাকসিন পেয়েছি, এটা ভ্যাকসিনের ইতিহাসে এটা একটা মিরাকল। সো আমি সবাইকে বলি এই মিরাকলটার সুযোগ আমরা নিই, যে এটা যেহেতু পেয়ে গিয়েছি, সেটা থেকে পরে কি হবে, কতদিন পরে, এগুলো সংশয় তৈরি না করে যেখানে যাচ্ছি সৎসাহে গিয়ে যে ভ্যাকসিনটি পাচ্ছি সেটা নেবার চেষ্টা করি এবং অন্যকে নেবার উৎসাহ দিই। এবং তারপরেও আমরা যেহেতু এটা 100% এফেক্টিভ না, আমরা অনেকে মনে করি ভ্যাকসিন নিলে আমি মৃত্যুঞ্জয়ী হয়ে যাচ্ছি, মোটেও তা নয়। সুতরাং ভ্যাকসিন নেবার পরেও যতটুকু রিস্ক আছে সেটা আমরা খুব সহজেই কমাতে পারি। স্বাভাবিক আচার আচরণ, যেটা আমরা জেনে গিয়েছি। প্রথম দিকে যখন শুরু হয়েছে আমরা জানতাম না যে ভাইরাসটা কিভাবে ছড়ায়, কি করলে আমরা ভ্যাকসিন ছাড়াও সুরক্ষা পাবো। সুতরাং আমরা মাস্ক পরি, নর্মাল ডিস্টেন্স, স্বাভাবিক ব্যাপার যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে অন্যান্য রোগবালাই থেকেও আমাদেরকে দূরে রাখবে সেগুলো করি। শুধু এই মুহূর্তে ভ্যাকসিন নেওয়াটাই আমাদের প্রধান কাজ, ভ্যাকসিন নিতে সবাইকে উৎসাহিত করাটাই আমাদের প্রধান। ডেফিনেটলি, অর্থাৎ ভ্যাকসিনের বিতর্কগুলো আসলে আমাদের এড়িয়ে যেতে হবে, যে কতদিন থাকবে, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর হবে কিনা, সেগুলোর একটা খুব সুনির্দিষ্ট এবং চমৎকার বিজ্ঞানসম্মত উত্তর আপনি দিয়েছেন। আশা করি এই বিষয়ে আমাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো কিছুটা ভেঙে যাবে। আমি ডক্টর জিয়া আপনার কাছে যেতে চাই যে WHO থেকে এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো থেকে কিন্তু প্রথমেই ভ্যাকসিন প্রায়োরিটাইজেশনের কথা খুব বলা হচ্ছে, যেহেতু সবাইকে একসাথে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয়। তাহলে এই প্রায়োরিটাইজেশন আমাদের দেশে কিভাবে হয়েছে, অর্থাৎ সেই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখেন, বা আমাদের প্রায়োরিটি সেট আসলে কিভাবে করা উচিত, ভবিষ্যতে আমরা কাদেরকে ভ্যাকসিন দিব? কারণ আমরা দেখেছি কিন্তু এইজ রেঞ্জটা বারবার চেঞ্জ হয়েছে, বিভিন্ন মানে পরিবর্তন আমরা এখানে দেখেছি। আপনি কিভাবে দেখেন, বা আপনার পরামর্শ কি এই বিষয়ে?
ধন্যবাদ ডক্টর তৌফিক। প্রথমে আমি বলি যে প্রতিটি দেশই ভ্যাকসিন ডিপ্লয়মেন্টের আগেই তারা ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান তৈরি করেছে, এবং এই প্ল্যানটা তৈরি করেছে প্রতি দেশের সরকার এবং তাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স, WHO, ইউনিসেফ সহ সব ডেভেলপমেন্ট পার্টনাররা মিলে, সিভিল সোসাইটি সবাই মিলেই এই ন্যাশনাল ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান তৈরি করেছে। সেখানে WHO কিছু রিকমেন্ডেশন এই ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানে তারা অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে একটা হলো প্রায়োরিটি পপুলেশন। তো WHO প্রায়োরিটি পপুলেশন বলতে যেটাকে ডিফাইন করেছে সেটা হলো প্রথমেই সকল ধরনের স্বাস্থ্যকর্মী, তার মধ্যে ডাক্তার, নার্স, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার কর্মী, গ্রাম পর্যায়ে সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত হলো বয়স্ক জনসংখ্যা, জনগোষ্ঠী। এবং বয়স্ক জনগোষ্ঠী একটা দেশ এক একভাবে ডিফাইন করে। কোনো কোনো দেশ 60 বছরের উপরে হলেই বয়স্ক, কোনো কোনো দেশ 65 বছর উপরে হলেই বয়স্ক, কিন্তু বয়স্ক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে হবে। তৃতীয়ত হলো যে আমরা বলি যেসব মানুষ যাদের কোমরবিডিটি আছে, মানে যাদের কোনো অসুখ, দীর্ঘমেয়াদী যে অসুস্থতা, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এই ধরনের রোগ যাদের আছে তাদেরকে শনাক্ত করে এদেরকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। এবং একটা খুব রাফ এস্টিমেট করে দেখা গেছে যে এই প্রায়োরিটি পপুলেশনই আসলে প্রতিটি দেশের প্রথম 20 ভাগ যে পপুলেশন, আমরা যদি 20 ভাগকে কাভার করি তাহলে পরে এটা হলো হায়ার রেঞ্জ, প্রায়োরিটি পপুলেশন সবাই এর মধ্যে কাভার্ড হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের দিকে যদি তাকাই, আপনি দেখেন যে বাংলাদেশ যখন ভ্যাকসিন ডিপ্লয় করে, প্রথমে বাংলাদেশ বলেছিল সেলফ রেজিস্ট্রেশন করতে, আপনার হ্যান্ডহেল্ড ডিভাইস বা যে কোনো ডিভাইস দিয়ে সেলফ রেজিস্ট্রেশন। ওখানে কোনো প্রায়োরিটি পপুলেশন কিন্তু তারা ইন্ডিকেট করে নাই। তো এটা বাংলাদেশ প্রথম দিন থেকেই আমি মনে করবো যে টার্গেটিং এর একটা দুর্বলতা, যে প্রায়োরিটি পপুলেশনকে কিভাবে ভ্যাকসিনেশনের আওতায় আনা যায় এ ব্যাপারে আসলে ওইরকম কোনো প্রচেষ্টা আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে আমরা পরে আপনার সাথে হয়তো আমি কথা বলবো যে মাস ভ্যাকসিনেশনের ব্যাপারে। এখন হয়তো সরকারের কাছ থেকে একটু দিক নির্দেশনা গিয়েছে লোকাল গভর্নমেন্টের কাছে কিভাবে প্রায়োরিটি পপুলেশন শনাক্ত করা যায়। তো সেখানেও পদ্ধতিগত বা শনাক্তকরণের অনেক দুর্বলতা আসলে পাওয়া যায়। আচ্ছা, এটা নিয়ে আমরা কথা আরেকটু পরে বলবো যে আমাদের গণটিকা কার্যক্রমের যে বিভিন্ন বিষয়গুলো আছে কিভাবে এটাকে আমরা সঠিকভাবে করতে পারি সেটা নিয়ে কথা বলবো। আমি একটু ডক্টর রেজওয়ান ওয়াহিদ আপনার কাছে যেতে চাই যে ভ্যাকসিন মিক্সিংয়ের একটা প্রসঙ্গ এসেছিল, বিশেষ করে যখন আমাদের দেশে হঠাৎ করে ভ্যাকসিনের একটা সংকট তৈরি হলো তখন অনেকেই বলছিলেন যে মিক্সিং করা যাবে কিনা, আবার অনেকে বাধ্য হয়ে মিক্সিং করেন কারণ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কতটুকু বিজ্ঞানসম্মত এবং এটার কোনো রিস্ক আছে কিনা, বা এটা আসলে কিভাবে আপনি দেখেন একজন ইমিউনোলজিস্ট হিসেবে, ভ্যাকসিন ইমিউনোলজিস্ট হিসেবে? এটা 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 একটা খুব ভ্যালিড কোশ্চেন এবং এটা খুব ভ্যালিড সায়েন্টিফিক অ্যাপ্রোচও হতে পারে। আমরা কিছু কিছু ভ্যাকসিন এগুলো ট্রায়াল দিয়েছি যেটাকে আমাদের টার্মিনোলজিতে আমরা বলি হেটারোলোগাস প্রাইম বুস্ট। হেটারোলোগাস মানে দু ধরনের, এবং ধরনটা কি হবে সেটা অনেক রকম হতে পারে। সুতরাং এটা যে একেবারে আমাদের একটা অনির্ধারিত ব্যাপার একদম সেটা কিন্তু না। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, আমি সংযুক্ত না, আমার কলিগ, এখানে এই মিক্স ম্যাচের ট্রায়ালটা চলছে। সুতরাং আমরা দেখে বলছি যে এটা কি হতে পারে। অর্থাৎ আমরা যখন বিজ্ঞানসম্মত তথ্যপাত্র আসবে আমি আপনাদেরকে খুব সুস্পষ্টভাবে সেটা বলতে পারবো। তবে একটি স্টাডি ইংল্যান্ডে হয়েছে, সেখানে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা দেবার পরে, ফার্স্ট ডোজ দেওয়ার পরে সেকেন্ড ডোজটা অনেককে ফাইজারেরটা দিয়েছে, দিয়ে দেখেছে যে অ্যাস্ট্রাজেনিকার যে প্রাইমিং হয়েছে ফার্স্ট ডোজে এবং বুস্টার যেটা সেকেন্ড ডোজে অ্যাস্ট্রাজেনিকার বুস্টার নিলে যে ধরনের অ্যান্টিবডি রাইজ করার কথা ফাইজার নিলে তাকে একটু বেশি রাইজ করেছে। আচ্ছা, সুতরাং এটা একটা ভ্যালিড ব্যাপার হতে পারে, তাই বলে কি আমি করব? এখন প্রশ্নটা হচ্ছে যে যেটা আমি অনেক সময় শুনি, এটা আপনি আমাকে সরাসরি বলে হয়তো প্রশ্নটি করেননি, আমি একটু ঘুরিয়ে বলছি যে আমার 2 ডোজ ভ্যাকসিন নেওয়া আছে, আমি এখন আমেরিকা বেড়াতে এসেছি, আমি কি ফাইজার কিনবো? হ্যাঁ, অথবা আমি কোথাও সুযোগ পেয়েছি আমি ফাইজারটি নিব কিনা, কারণ আমি শুনেছি ফাইজার। ঠিক এই মুহূর্তে এমন কোনো তথ্য নেই। আপনার 2 ডোজের ফুললি ভ্যাকসিনেটেড 6 মাসে থাকার মধ্যে আপনার যখন অ্যান্টিবডি টাইটার একটি সুনির্দিষ্ট মাত্রায় আছে, আপনার শরীর আরো বেশি অ্যান্টিবডি তৈরি করবে কিনা সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক রকম শারীরিক ব্যাপারে ইমিউনোলজিস্ট হিসেবে আমি বলতে চাই যে একটা পিকে যখন আমাদের বডি রেসপন্স করে আমাদের সুরক্ষার জন্যই আমাদের ইমিউন সিস্টেম ফার্দার রেসপন্ড করতে চায় না, বরঞ্চ সে রেসপন্সটাকে করতে চায়। সুতরাং কিন্তু এটা নিলে কি আপনার কোনো ক্ষতি হবে না, এমন কোনো কথা আমি বলতে পারি না যে নিলে আপনার ক্ষতি হবে, কিন্তু নেবার কোনো যুক্তিকতা এখন আমি পাই কোনো প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ এই ডক্টর মুহূর্তে রেজওয়ান। আমি পাই।
জি, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিব, এরপরে আবারও আলাপচারিতায় আমরা ফিরে আসবো। দর্শক, আমাদের আরেকটি বিরতির সময় হয়ে গেল, আমাদের সাথেই থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলাপচারিতায়। আমরা কথা বলছিলাম ভ্যাকসিন, তার বিজ্ঞান এবং বাস্তবতা নিয়ে। বাস্তবতার নিরিখে আমি ডক্টর জিয়াউদ্দিন হায়দারের কাছে যেতে চাচ্ছি যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশের কিন্তু টিকার ব্যাপারে একটা দারুণ সুনামও রয়েছে। অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের অ্যাপ্রোচটা কিন্তু বরাবরই গণটিকার অর্থাৎ কমিউনিটি বেসড ভ্যাকসিনেশনের একটা সুনাম রয়েছে। আমরা অনেকটা এখন সেদিকেই যাচ্ছি, কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা কিছু অভিযোগ শুনছি, কিছু মিসম্যানেজমেন্টের কথা শুনছি, অব্যবস্থাপনার কথা শুনছি। আসলে এ ধরনের একটা পরিস্থিতিতে গণটিকা কার্যক্রম শুরু করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আমাদের সামনে আসতে পারে এবং সেগুলো কিভাবে মোকাবেলা করা যেতে পারে, সেটা যদি আপনার বাংলাদেশ এবং বৈশ্বিক প্রেক্ষাপটকে মাথায় রেখে একটু আমাদেরকে জানান ডক্টর জিয়া। অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক। প্রথমেই আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই যে অনেক দেরিতে হলেও সরকার বুঝতে পেরেছে এবং তারা গণটিকা কর্মসূচি শুরু করেছে। আমার মনে হয় যে এই মাসের 1 তারিখে শুরু হয়ে নাকি এই মাসের মনে হয় 7 তারিখে শুরু হয়েছে এবং এটা শেষ হবে 12 তারিখে গণটিকা কর্মসূচি। বাংলাদেশ টিকা কর্মসূচি শুরু করে ফেব্রুয়ারি মাসে এই বছরে, এবং আমি বলেছি যে এই পর্যন্ত বাংলাদেশ টিকা দিয়েছে মোট 1 কোটি, প্রায় 2 কোটির কাছাকাছি, 1,91,00,000 টিকা দিয়েছে এবং 2 ডোজ টিকা দিয়েছে মনে হয়, তার মধ্যে 2 ডোজ পেয়েছে 47 লাখ। এখন প্রথমেই যে দুর্বলতাটা আমাদের কাছে এসেছে এবং এই দুর্বলতা বাংলাদেশ সরকারকে কাটিয়ে উঠতেই হবে, সেটা হলো এই 47 লাখের মধ্যে 30 লাখই পুরুষ এবং মহিলা মাত্র 17 লাখ। তো এই মহিলা পুরুষের পার্থক্য খুব দ্রুত যদি গোছাতে না পারে তাহলে হয়তো দেখা যাবে যে মহিলারা বেশি রোগাক্রান্ত হয়ে পড়ছে। তো গণধিকার কার্যক্রমকে সফল করার জন্য আমার মনে হয় যে কিছু কিছু ইস্যু মাথায় রাখতে হবে, যেগুলো আমি ক্যাম্বোডিয়াতে, ভিয়েতনামে, লাওতে কাজ করি এবং সেসব জায়গাতেও আমরা সরকারের সাথে খুব অ্যাক্টিভলি এগুলি নিয়ে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যে সরকার যেন এগুলোর উপর খুব নজর বাড়ায়। তবে প্রথমটা হলো যে প্রায়োরিটি পপুলেশন, আমি আগেই বলেছিলাম যে WHO এবং বিশ্ব সব দেশগুলোই তারা অ্যাগ্রি করেছে, তারা যে এই বয়স্ক পপুলেশন যাদের অন্যান্য অসুখ বিসুখ আছে, কোমরবিডিটি আছে এবং যারা স্বাস্থ্যকর্মী, এদেরকে কভার করতে হবে। তো গণটিকা কার্যক্রমেও যারা লোকজনকে মোবিলাইজ করে গ্রাম পর্যায়ে, হ্যাঁ, তাদেরকে এই প্রশিক্ষণটা দেওয়া যে ওই গ্রামের যারা প্রায়োরিটি পপুলেশন তাদেরকে প্রথমেই টিকা কেন্দ্রে নিয়ে আসা, হ্যাঁ, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ফিজিক্যাল ডিস্ট্যান্সিং। আমি টেলিভিশনেও দেখলাম যে খুব হইচই হচ্ছে টিকা কেন্দ্রে, শয়ে শয়ে নারী পুরুষ তারা ভিড় করছে, মাস্ক পরছে না। আপনারা জানেন যে গ্রামে আসলে কোভিড টেস্টিং এর ব্যবস্থা নাই। অনেক কোভিড রোগাক্রান্ত মানুষের টিকা নেওয়ার জন্য আসে এবং টিকাদান কেন্দ্র যেন কোভিডের সূতিকাগার না হয়, হ্যাঁ, এ ব্যাপারে আমার মনে হয় যে সাংঘাতিকভাবে দৃষ্টি রাখতে হবে। তৃতীয়ত যারা টিকা দিচ্ছেন ওখানে ওনারা সঠিকভাবে প্রশিক্ষিত কিনা, ওনাদের সঠিকভাবে ডিস্টেন্স মেনটেন করতেছেন কিনা, ওনারা হাইজিন মেনটেন করতেছেন কিনা, ওনারা টিকা দেওয়ার পরে টিকার ভায়াল, শুজ, সিরিঞ্জ এগুলো সেফলি ডিসপোজ করতেছেন কিনা, হ্যাঁ, এদিকে খুব গভীরভাবে মনোযোগী হতে হবে। তা নাহলে হয়তো ওখান থেকেও কোভিড ছড়াতে পারে। তারপরে যে ব্যাপারটা আমি বলবো যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, আইন শৃঙ্খলা মেনটেন করা টিকা কেন্দ্রে। কারণ আমি সেই টেলিভিশনের আমার প্রসঙ্গে ফেরত যেতে চাই। আমি দেখলাম যে বেশ কিছু মহিলা ওনারা খুব কমপ্লেন করতেছেন যে তারা 5 ঘন্টা, কেউ বলে 4 ঘন্টা, কেউ বলে 7 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে, তাদের লাইন মুভ করছে না, কিন্তু লোকজন সামনে থেকে এসে টিকা নিয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার সেটা হলো একবার যদি এই দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা উপেক্ষিত হচ্ছেন টিকা কেন্দ্রে, ওনারা যদি টিকা না নিয়ে ফেরত যান, ওনাদেরকে কিন্তু পরবর্তীতে ফেরত আনা যাবে, ওনারা হয়ে যাবে, আমরা বলি যে ভ্যাকসিন হেজিটেন্সি, হ্যাঁ, দিস উইল বি দ্য ভ্যাকসিন হেজিট্যান্ট পপুলেশন। এবং এইটা কিন্তু আমাদের কোভিডকে, ন্যাশনাল ভাবে কোভিডকে বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দেখা দিত। তারপরে আমার যেটা শেষ প্রসঙ্গ সেটা হলো যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে টিকাটাই শেষ কথা না, এবং টিকা যে হারে এগুচ্ছে
সেখানে আগামী 1-2 বছরে যে টিকা একটা বড় ধরনের সমাধান আমাদের দেশকে এনে দেবে আমার মনে হয় না। এবং তার জন্য আমাদেরকে অবশ্যই যে নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, হ্যাঁ, যেমন মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, এই ইন্টারভেনশনগুলো পৃথিবীর কয়েকটা জায়গায় এখন কিন্তু গবেষণা হয়েছে। ব্রাজিলে একটা ইউনিভার্সিটি খুব বড় ধরনের গবেষণা করেছে এবং তারা দেখেছে যে শুধুমাত্র নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন দিয়েও একটা দেশের সুরক্ষা কিন্তু আনা যায়। তো বাংলাদেশকে এই বিষয়ে অত্যন্ত নজরদারি হতে হবে এবং এই টিকা কেন্দ্রগুলিতে আপনার সঠিকভাবে যে পাবলিক কমিউনিকেশন, হ্যাঁ, সেটা পোস্টার, লিফলেট, ব্যানারের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে সেলফোনের মাধ্যমে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জনগণকে প্রশিক্ষিত করা যে কিভাবে টিকার সাথে সাথে তারা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে, এটা তাদের কাছে পৌঁছে দাও। এই ব্যাপারগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের গণটিকা কর্মসূচি সফল হবে এবং গণটিকা কর্মসূচি আমাদের কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করতে অনেক বেশি সাহায্য। জি, আমি বুঝতে পেরেছি। আপনার কাছে যদি সময় থাকে আবারও আসবো আমরা। আমি একটু ডক্টর রেজওয়ানুল ওয়াহিদ আপনার কাছে যেতে চাই যে টিকার অনেকগুলো টিকা কিন্তু আমাদের দেশে এসেছে এবং বিশ্বের বাজারেও এসেছে। কাজেই এই টিকাগুলোর দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে, নতুন কি আসছে সেটা বুঝতে হবে। আপনি তো ভ্যাকসিন নিয়ে একজন বিশেষজ্ঞ, বৈশ্বিক পর্যায়ে কাজ করছেন, কাজেই এই বিষয়ে নিশ্চয়ই আপনার কিছু ধারণা আছে। নতুন পাইপলাইনে নতুন ভ্যাকসিন কি আছে যেটা আমাদের নজরে রাখা উচিত? যেটা নজরে আছে এখন পর্যন্ত, আমি শেষ যেটা বলতে চাই সেটার সাথে আমাদের ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডের কিছুটা সংযুক্ততা আছে, নোভাভ্যাক্সের ভ্যাকসিন। আমি হ্যাঁ, নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি এটা হচ্ছে যে এক ধরনের ভ্যাকসিন, সেটা ভাইরাসে অ্যাস্ট্রাজেনিকা এবং এমআরএনএ ভ্যাকসিন নয়। এবং অন্য যেটা আরেকটা ভ্যাকসিন বাংলাদেশে যেটা দেওয়া হচ্ছে সাইনোফার্মের ভ্যাকসিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, এটা হচ্ছে মৃত জীবাণু। এই যে নোভাভ্যাক্সের ভ্যাকসিনটা হচ্ছে যে সেই স্পাইক প্রোটিনটা পিউরিফাই করে ন্যানো পার্টিকেল বানিয়ে একটা নতুন অ্যাডজুভেন্টের সাথে দেওয়া হয়েছে। তো এটার সবচেয়ে সুবিধা হচ্ছে যেটা আপনারা আলোচনা করছিলেন এতক্ষণ, যে এটার কোল্ড চেন মেনটেন করা সহজ। সুতরাং অন্যান্য যে 10-12টা যে শিশুদের টিকা যেটা যে কোল্ড চেনে সবাইকে দেয়া যায়, যে সিস্টেমটা যেটা এক্সিস্টিং আমাদের দেশে, সেটাকে খুব ভালোভাবে এটা ইউটিলাইজ করতে পারবে। তবে এদের পারমিশন নিয়ে একটু দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং এর সাথে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াও জড়িত, কারণ তারা এটার আরেকটা প্রোডাকশন করবে। তবে এদের একটা যে আমি যে তাদের ওয়েবসাইটে গিয়ে দেখেছি এবং এখন পর্যন্ত যেখানে পাশ্চাত্যে যেখানে 3টি ভালো ভ্যাকসিন চলে এসছে, জনসন অ্যান্ড জনসন, মডার্না এবং ফাইজার। সুতরাং এই নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি তারা বলছে যে আমরা লো ইনকাম কান্ট্রিজকে প্রচুর পরিমাণ দিতে পারবো, অর্থাৎ 100 থেকে 150 মিলিয়ন করে সাপ্লাই করতে পারবে। তবে এটার একটাই অসুবিধা আছে যে এটার ডোজিংটা 2টো ডোজের পরে এটার একটা 3য় ডোজ দিতে হবে কি হবে না, যে টোটাল বুস্টআপের জন্য। এটা যে কোনো রিকম্বিনেন্ট প্রোটিন ভ্যাকসিন নিয়ে হয়, যেমন আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন। তো এরকম একটা সমস্যা আছে। কিন্তু যেখানে ভ্যাকসিনের স্বল্পতা, যেখানে আমরা ভ্যাকসিন পাচ্ছি না, আমি মনে করি নোভাভ্যাক্সের ভ্যাকসিনটি আমাদের মতো দেশের এবং আফ্রিকা এবং অন্যান্য স্বল্পোন্নত দেশে তারা যদি ভীষণভাবে সাপ্লাই করতে পারে এবং সেটা যদি আরেকটি ভ্যাকসিন যদি আসে যেটা ইপিআই মাধ্যমকে ব্যবহার করে দেয়া যায়, আমি খুব আশাবাদী এবং আমি এর জন্য এই ভ্যাকসিনটি নিয়ে একটু আমি নজরে রাখছি। অথবা অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আসলে একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। আরও অনেক আলোচনার ছিল, হয়তো ভবিষ্যতে আমরা কখনো বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে যেহেতু পৌঁছে গিয়েছি, কাজেই আমাদের আসলে একদম শেষ যে কথাগুলো আমাদের মানুষ যারা আছেন, যারা দেখছেন এই অনুষ্ঠানটি, তাদেরকে বলবো যে টিকা নেওয়ার ব্যাপারে কোনো গড়িমসি নয়। আর যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে বলবো যে ভ্যাকসিন কমিউনিকেশনের ব্যাপারে তারা যেন গণযোগাযোগটা বাড়ান, তথ্য নির্ভরতা বাড়ান। গণটিকার ক্ষেত্রে ট্রেনিং, তারপরে টার্গেটিং, প্রায়োরিটাইজেশন, এই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে এবং নতুন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলোর দিকে আমাদের প্রখর দৃষ্টি আমাদের সন্নিবেশিত রাখতে হবে, যাতে সেগুলো থেকে আমরা মিস আউট হয়ে না যাই। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।